No Sheikh Hasina, no election in Bangladesh. No Awami League, no election in Bangladesh. তারা যদি তাদের কাছে যারা আছেন এমন কাউকে জিজ্ঞাসা করেন, বেগম খালেদা জিয়াকে যদি জিজ্ঞাসা করেন যে কিভাবে তার অনুষ্ঠান করা নির্বাচনকে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনরা কিভাবে সেই নির্বাচনকে বাতিল করে খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল, কাজেই সেই ইতিহাস যদি কারো কেউ নিয়ে থাকে তাহলে তারা সতর্ক হবে। আমার মনে হয়, আমি বলেই ফেলতে চাই একই সঙ্গে তৌফিক মারুফ, সেটি হলো আমার মনে হয় ওরা আওয়ামী লীগকে চেনে না, ওরা আওয়ামী লীগকে বোঝে নাই, ওদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই। 5ই আগস্টের ঘটনাই ঘটবে বিশ্বাস করুন তৌফিক মারুফ, এটি যদি আমরা বুঝতে পারতাম যে এই পরিস্থিতি, আমার কাছে পরিসংখ্যান আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সেন্ট্রাল থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম কমিটি পর্যন্ত প্রায় 1,60,00,000 কমিটি মেম্বার রয়েছে। সেই তাদেরকে যদি ডাকা হতো ঢাকায়, তাহলে এই 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 যে তথাকথিত যে আন্দোলন, জুলাই আন্দোলন, এটি ভেসে যেত, বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া যেত। কিন্তু আসলে এত ডিপ কনস্পিরেসি, এটি আমি ব্যক্তিগতভাবে বুঝতে অক্ষম হয়েছি অথবা ব্যর্থ হয়েছি। আমি আপনাকে বলতে পারি যে অনেক কথা আছে এর ভিতরে, এই কথাগুলো এখনো বলার সময় হয়নি। নিশ্চয়ই বুঝতে পারছেন এখনো আমরা নির্বাসনে রয়েছি, আমরা একটি যুদ্ধে রয়েছি। এই যুদ্ধ কিন্তু 71-এর যুদ্ধের চেয়ে অনেক শক্ত যুদ্ধ। কাজে সেই যুদ্ধ জয়ের জন্য আমাদেরকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমাদেরকে কনসিডার করতে হচ্ছে। জাহাঙ্গীর কবির নানক, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর কবির নানক, আপনি যদি শুরুতে আমি একটু আপনার কাছে জানতে চাই, এইভাবে আপনার নির্বাসিত জীবন কেমন কাটছে, কিভাবে সময় কাটাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ তৌফিক মারুফ। আজকে এই তৌফিক মারুফের জানালে আমাকে যুক্ত করার জন্য, বিশেষত এমন একটি সময় আমি যুক্ত হয়েছি যখন দেশে প্রচন্ড একটি অস্থিরতা, অস্থিতিশীলতা, আশঙ্কা চলছে সব মানুষের ভিতরে। দেখেন, আপনি আমার পরিচয় দিতে গিয়ে কিন্তু অনেক কথা এবং অনেক বিষয় আমার সম্পর্কে অনেক বলেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি সাধারণ একজন মানুষ নয়। যে কথা বলেছেন বরিশাল বিএম কলেজের ভিপি, আমি এই বরিশাল একে স্কুলের ছাত্রলীগের সেক্রেটারি থেকে যাত্রা শুরু। এই বরিশাল জেলা ছাত্রলীগের সেক্রেটারি, বরিশাল জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জিয়াউর রহমান, সামরিক জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতার সময়ে আমি বিএম কলেজ, বোজোহন বিশ্ববিদ্যালয় কলেজে ইলেকশন করে পূর্ণাঙ্গ প্যানেলে, নানক শহীদ প্যানেল আমরা জয়লাভ করেছিলাম। এটি আপনি জানেন। আপনি আমার জীবনে অনেক কিছু জানেন তৌফিক মারুফ। এবং এই বিএম কলেজের এরই ভিতরে 75-এর 15 আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে সপরিবারে আমি কারারুদ্ধ হয়েছিলাম 76-এর 10ই আগস্ট, ওই বরিশাল বিএম কলেজ থেকেই। সেই গ্রেপ্তার হবার পরে আমি রাষ্ট্রবিজ্ঞানের সম্মান
ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম আমি কারাগার থেকেই। রাজনীতি থেকে আমাকে কখনো বিচ্যুত করা যায়নি, বিচ্ছিন্ন করা যায়নি। আমি 50 বছরের একজন রাজনৈতিক সংগ্রামের একটি মানুষ, একটি আওয়ামী লীগের একজন কর্মী। আমার এই রাজনৈতিক জীবনে আমার কোনো থমকে যাওয়া ছিল না। দেশের মাটির প্রতি আমার দায়বদ্ধতা কখনো মুছে যায়নি। দেশের মানুষের মুখ, আমাদের নেতাকর্মীদের ভালোবাসা এবং এসব থেকে দূরে থাকা আমার সবচেয়ে বড় বেদনা। পাশাপাশি আপনি জানেন যে আমি বরিশালের মানুষ হলেও আমার নেত্রী, প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ঢাকার একটি নির্বাচন এলাকা দিয়ে নির্বাচন করিয়েছিলেন। আমি জাতীয় সংসদে মোহাম্মদপুর আগারগাঁও অর্থাৎ ঢাকা 13 থেকে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। আমি আপনার মাধ্যমে আজকে সুযোগ পেয়ে আমি বলতে চাই, আমি সেই মোহাম্মদপুর আগারগাঁওর মানুষকে আমি ভুলতে পারছি না, আমি ভুলতে পারি না। আমি মোহাম্মদপুর আগারগাঁওর মানুষ ছিল আমার আত্মার আত্মীয়। আমি ছিলাম ওই ঢাকা 13 পরিবারের একজন সদস্য। আমি তাদেরকেও ভুলতে পারি না। আমার হৃদয় দিয়ে আমি প্রত্যক্ষ নেতা কর্মীদের সঙ্গে অবিচ্ছিন্ন ভাবে আমি রয়েছি। এমনকি আমি সারাক্ষণ আমি সারা বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা কর্মীদের টেলিফোন খুঁজে খুঁজে আমি কথা বলি আমার নেত্রীর নির্দেশে। আমি সাহস দেই, আমি শক্তি দেই, আমি শক্তি যোগাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 24 সালের 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের নেতা কর্মীদের উপরে এই ফ্যাসিস্ট খুনি অর্থলিপ্সু রক্তপিপাসু এই ফ্যাসিস্ট ইউনূস সরকার সারা দেশের নেতাকর্মীদের উপরে নির্মম নির্যাতন, পাশবিক পৈশাচিক নির্যাতন চালায়। গুম, খুন ও গণগ্রেপ্তারের এক নির্মমতা দেখেছে বাংলাদেশ। তাতে ক্ষত বিক্ষত হচ্ছে। আমি সক্রিয়ভাবে কাজ করছি। গ্রেপ্তার হওয়া আমার ভাই বোনদের জামিন ব্যবস্থা করা, আহতদের চিকিৎসা দান করা ও পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সমবেদনা জানানো, তাদের সঙ্গে আমাকে একটু সম্পৃক্ত করে নেওয়া, এটা আমার অভ্যাস। মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষায় আমরা সজাগ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে প্রতিরোধ গঠন, দেশের আপামর জনতা, শিশু থেকে প্রবীণ, নারী পুরুষ সকলেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি। আমাদের মাথার উপরে রয়েছে এক মহাশক্তি, এক সাহস, এক প্রেরণা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইচ্ছায় যে মানুষটির উপরে 22 বার হত্যা প্রচেষ্টা করা হয়েছে 2004 সালের 21শে আগস্ট, বিএনপি, জামাত, খালেদা নিজামী, তারেকের অসৎ উদ্দেশ্য এবং নেত্রীকে হত্যার লক্ষ্য নিয়ে যে পরিচালিত গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলা থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। তিনি আমাদের মাথার উপরে আছেন, এটি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইচ্ছা।
আর উনি আছেন, উনি বলে থাকেন যে উনি বেঁচে আছেন, মনে হয় দেশের জন্য আরো কিছু করার রয়েছে, একথা উনি বলেন। জি, আমি আর দীর্ঘ কথা বলবো না, আমি শুধু বলবো যে আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস রাখুন, আপনার এই তৌফিক মারুফ এর জার্নালের যারা আমাদের নেতা কর্মী, শুভানুদায়ী সমর্থক যারা বক্তব্য শুনছেন, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, বিশ্বাস রাখুন এই অন্ধকার কেটে যাবে। দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলের আহ্বানে আমরা আবার মানুষের মাঝে ফিরে এসে সংগঠিত হব, লড়াই চালাবো এবং বঙ্গবন্ধু কন্যার দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করব ইনশাল্লাহ। জি, আপনি বললেন যে এখন আপনি কিভাবে আপনার সময় কাটছে জীবনযাপনের, এবং আপনি বললেন নেত্রীর কথা, যিনি আপনার মাথার উপরে ছায়া দিচ্ছেন, এবং সাহসের কথা বললেন। তো আমি যতটুকু আপনাকে জানি, আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ, সাহসী নেতা, সংগ্রামী মানুষ। সেই অবস্থার মধ্যেও কেন আপনাকে নির্বাচনে আসতে হলো, আপনি কেন দেশে থাকতে পারবেন না, এই প্রশ্নটি আপনার অনুসারী বা আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের মধ্যে আছে। আপনি ছোট করে যদি একটু এটা ব্যাখ্যা করেন। হ্যাঁ, দেখেন, আসলে দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, আমি নিশ্চিত ছিলাম যে এই ঘটনা 5ই আগস্ট 2024-এর ঘটনা ঘটার পরে আমি নিশ্চিত ছিলাম, আমার নেত্রী শেখ হাসিনা যখন নিরাপদে স্থান ত্যাগ করলেন, তারপরে আমি নিশ্চিত ছিলাম যে আমাদের কিছু লোক ওরা নৃশংসভাবে হত্যা করবে। আমি দেখেন, এই নির্বাসনের কথা বলছেন, তো আমি 71-এ নির্বাসনে এসেছি, আবার অস্ত্র নিয়ে দেশের ভিতরে ঢুকে যুদ্ধ করেছি। বরিশালের গণনদী, আগলজারা, বানরপাড়া, স্বরূপকাঠিতে আমি যুদ্ধ করেছি, আপনি জানেন। আমি 75-এর পরের কথা বলেছি। 76-এর 10ই আগস্ট শবে বরাতের দিন আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাকে থানায় ফ্যানের রিংয়ের সঙ্গে লটকে, আমাকে উল্টো লটকে, আমাকে সারা রাত নির্যাতন করেছে। তারপরও আমাকে কিন্তু দমাতে পারেনি জিয়াউর রহমানের স্বৈরশাসন। আমি 75-এর 15 আগস্টের পরে আমি লড়াই করেছি, আমি মুক্তি পেয়ে আমি আবার বরিশালের লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমি দক্ষিণ অঞ্চলকে সংগঠিত করেছি, আমি এরপরে সারা বাংলাদেশকে সংগঠিত করেছি। আমি থেমে থাকার মানুষ নয়। আমি 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 কখনোই, ঠিকই বলেছেন, আমি কখনোই একটি ভীত মানুষ না। 2006 সনের পরে 2008 সনে যখন আবার 1/11 ঘটালো, আমাদের নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো, তখনও কিন্তু আমি নির্বাসনে এসেছি। কিন্তু তখন আমি যুবলীগের চেয়ারম্যান হিসেবে সেই নির্বাসনে থেকে সারা দেশকে সংগঠিত করে লড়াই সংগ্রামের তীব্রতা দিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মুক্তির আন্দোলন করেছিলাম। আমি আপনাকে বলতে পারি যে আমি কোনো ভীত সন্ত্রস্ত হয়ে আসিনি। আমি শুধু পরিস্থিতির আলোকে আমি শুধু স্থান পরিবর্তন করেছি কৌশলগত কারণে। কাজেই আমি আপনাকে বলতে পারি যে আমি আরেকটি চূড়ান্ত লড়াই করে আমার যদি মৃত্যু হয়, সেই মৃত্যুকেও আমি আলিঙ্গন করে নেব, আমি স্বাগত জানাবো। আমি ভাবলাম যে 71-এ যে নানকের মৃত্যু হয়নি, সে নানক একটি দেশের চূড়ান্ত স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপর যখন আঘাত এসেছে, সেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য আবার জীবন দিয়ে গেল। আমার পরিবারে
সকল সদস্য অত্যন্ত গর্ববোধ করবে আমি মনে করি। জি, আপনি যে কথাগুলো বললেন, আপনার যারা অনুসারী বা আপনার যদি আমি বলি যে উত্তরসূরি যারা আছেন, এরকম 5ই আগস্টের আগে আমরা তো দেখতাম ঢাকায় কিংবা সারা দেশে মিছিল হলে আপনারা ডাকলে লাখ লাখ নেতা কর্মী সমর্থকের ঢল নামতো পুরো ঢাকা শহরে। তো তা সত্ত্বেও কেন 5ই আগস্টটা হলো? 5ই আগস্টে তো ঢাকা শহর কেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দাঁড়াতে পারলো না বা পরিস্থিতি রুখতে পারলো না? এটা আপনার কিভাবে আপনি এটি বলতে চান? দেখেন, আপনি এমন একটি বিষয় বলেছেন যেটি নিয়ে একটি দীর্ঘ আলোচনার বিষয়। তবুও আমি সংক্ষিপ্তভাবে তৌফিক মারুফ, আমি আপনার প্রশ্নের উত্তর আমি দেবই। সেটি হলো যে আমাদেরকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বারবার সতর্ক করেছেন, বারবার দেশবাসীকে বার্তা দিয়েছেন যে আমার দেশের এই উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। আমার দেশে যারা সামরিক ঘাঁটি করতে চায় অথবা সেন্ট মার্টিন চায়, আমি তাদেরকে সেন্ট মার্টিন না দেওয়ার জন্য পরিষ্কারভাবে বলেছি সাদা চামড়াওয়ালাদের। তারা আমার উৎখাত চায়, তারা আমার পতন চায়, তারা ষড়যন্ত্র করছে। এই কথাগুলো কিন্তু খুব খোলামেলা ভাবে একজন প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু বলেছেন। তিনি বলেছেন, এমনকি আজকে যিনি ক্ষমতা দখল করে বসে আছেন এই ডক্টর ইউনূস সম্পর্কে যখন তিনি সতর্ক করেছেন, তখনও কিন্তু অনেকেই মনে করেছে যে শেখ হাসিনা কেন ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েটকে এ ধরনের কথা বলছেন। কিন্তু আমি আপনাকে বলতে পারি যে দ্যাট ওয়াজ দি মেসেজ ফর দি নেশন, ফর দি আওয়ামী লীগ অ্যান্ড দি ওয়ার্কার্স অফ দি পার্টি। আমরা কেউ বুঝেছি, কেউ বুঝি নাই। একটি গভীর ষড়যন্ত্র ছিল। দেখুন, একটি নন ইস্যুকে ইস্যু বানিয়ে 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, সেই কোটা আন্দোলনটার কিন্তু আমি ছাত্রদের সঙ্গে সেদিন দৌড়দৌড়ি করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছিলেন। কোটা আন্দোলন কিন্তু সেদিনই শেষ হয়ে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কিন্তু ভাষণ দিয়ে সেটাকে শেষ করে দিয়েছিলেন। কিন্তু সেই নন ইস্যুকে ইস্যু বানিয়ে সাম্রাজ্যবাদ, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং আইএসআই, যাদের 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার একটি আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা এই 5ই আগস্টের ঘটনা ঘটায়। 5ই আগস্টের ঘটনাই ঘটবে বিশ্বাস করুন তৌফিক মারুফ। এটি যদি আমরা বুঝতে পারতাম যে এই পরিস্থিতি, আমার কাছে পরিসংখ্যান আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সেন্ট্রাল থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম কমিটি পর্যন্ত প্রায় 1,60,00,000 কমিটি মেম্বার রয়েছে। সেই তাদেরকে যদি ডাকা হতো ঢাকায়, তাহলে এই যে তথাকথিত যে আন্দোলন, জুলাই আন্দোলন, এটি ভেসে যেত, বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া যেত। কিন্তু আসলে এত ডিপ কনস্পিরেসি, এটি আমি ব্যক্তিগতভাবে বুঝতে অক্ষম হয়েছি অথবা ব্যর্থ হয়েছি। আমি আপনাকে বলতে পারি যে অনেক কথা আছে এর ভিতরে, এই কথাগুলো এখনো বলার সময় হয়নি। নিশ্চয়ই বুঝতে পারছেন, এখনো আমরা নির্বাসনে রয়েছি, আমরা একটি যুদ্ধে রয়েছি।
এই যুদ্ধ কিন্তু ৭১-এর যুদ্ধের চেয়ে অনেক শক্ত যুদ্ধ। কাজে সেই যুদ্ধ জয়ের জন্য আমাদেরকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমাদেরকে কনসিডার করতে হচ্ছে। কাজেই আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ। জি, আমি এর সঙ্গে একটু ছোট করে একেবারে এই প্রশ্নটি আসলে না করলে আমার দর্শকরা অনেক কমেন্টসও করছেন, এবং আমি যেহেতু 5ই আগস্ট আমিও ঢাকার দৃশ্য দেখেছি, ঢাকায় আমি ছিলাম, অনেকেই বলা বলি করেছেন, এবং আমি যেহেতু বললাম যে আমরাও দেখেছি 24 জানুয়ারির নির্বাচনে যারা সংক্ষুব্ধ ছিলেন বা যারা মনোনয়ন পাননি, ঢাকার বাইরের কথা বাদ দিলাম, ঢাকায় অনেকে এরকম মনোনয়ন প্রত্যাশী বা ব্যর্থ যারা হয়েছেন তাদের নেতা কর্মীরা মাঠে নামেনি এমন অভিযোগ আছে। আপনারা নির্দেশ দিলেও অনেকেই কোনো কোনো এলাকায় নামাননি নেতা কর্মীদেরকে, বরং কোন কোন এলাকায় তারা আলাদা করে আলাদা গ্রুপিং, যে যারা নমিনেশন পেয়েছেন এমপি হয়েছেন তারাই সামলা, এই ধরনের কথাও কিন্তু ছিল। আপনি কি মনে করেন যে এটাও এই ক্ষতি করছে কিছুটা? ছোট করে যদি আপনি একটু বলেন, বিস্তারিত বলতে না। আমি বলবো, দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ 5 মেয়াদে ক্ষমতায় ছিল জনগণের সমর্থন নিয়ে। এই 5 মেয়াদে ক্ষমতায় থাকাকালীন সময় হাসনাত সার্জিদের মতো কিছু মুখোশধারী সুবিধাবাদীরা অনুপ্রবেশ করেছিল, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। তারাই এখন দলের সাথে নাই। এছাড়া স্বাধীনতার পক্ষের সকল মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আপনি স্পেসিফিক করে যেটা বলেছেন, আমি আপনাকে বলতে পারি, শুধু পার্লামেন্ট ইলেকশনের নমিনেশন পায়নি এ ধরনের সংক্ষুব্ধ মানুষ যে মানুষের কথা বলেছেন আপনি, আমি একটু আপনার প্রশ্নের সঙ্গে আমি আরেকটু যুক্ত করে দিতে পারি যে উপজেলা চেয়ারম্যান ইলেকশনেও কিছু সংক্ষুব্ধ মানুষ ছিল, কিন্তু জানেন বিষয়টি এখানেই, ইট ইজ আওয়ামী লীগ। দিন শেষে এটি আওয়ামী লীগ, দিন শেষে এরা বঙ্গবন্ধুর কর্মী, দিন শেষে এরা শেখ হাসিনার সৈনিক। কাজেই আমি বলতে চাই আপনাদেরকে যে সারা বাংলাদেশে আমি কথা বলেছি, আমি বলতেই থাকি। আমি বলতে চাই যে সবাই আজকে ঐক্যবদ্ধ, কারো মনে কোনো কষ্ট, ক্ষোভ, ব্যথা, বেদনা নাই। সবার একটি লক্ষ্য, সেটি হলো এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী এই পাকিস্তানি প্রেতাত্মাদেরকে, এই দখলদার ইউনূসকে হটাতে হবে। এই প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। জি, অবশ্যই সেটা আমরা দেখছি যে এমনকি দেশে বা দেশের বাইরেও যারা এতদিন ক্ষমতার সময় যারা নিশ্চুপ ছিলেন, নিষ্ক্রিয় ছিলেন, তারাও এখন সক্রিয় হয়ে উঠেছেন মুক্তিযুদ্ধের পক্ষে। আরেকটি প্রশ্নে আমি একটু যেতে চাই, সেটি হচ্ছে এই যে জুলাই আগস্টে সহিংসতা আন্দোলনের নামে যে সহিংস নারকীয় ঘটনা ঘটলো, হতাহতের ঘটনা ঘটলো, সেখান থেকে আন্দোলনকারী যারা, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা যুক্ত ছিল, তাদেরকে এই ডক্টর ইউনূস সরকার দায় মুক্তি দিয়েছে। এই যে দায় মুক্তি দিল, এই দায় মুক্তির দায়টা তাইলে কার করবে? এখানে আওয়ামী লীগের বা তৎকালীন সরকারের অর্থাৎ প্রশাসনের দায় কতটুকু, আর দায় মুক্তিটাকেই বা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি বলতে চাই যে সরকার অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, জবরদখলকারী একটি সরকার, সেই সরকারের কোনো আইন, কোনো ইন্ডিভিডুয়ালিটি করার কোনো এখতিয়ার নেই। এই সরকারের পিছনে কোনো জনগণের ম্যান্ডেট নেই। সেই সরকারটি বেহায়ার মতো
শিক্ষিত বর্বরের মতো তারা আজকে দেশে আইন করে, সংবিধান কি করে সংস্কার করে, সংবিধান পরিবর্তন করে, অমুকের জন্য সংস্কার করে, আইসিটি আইসিটি কোর্ট বসিয়েছে নেত্রী এবং আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য। ইউনূস সাহেবের কোন ক্ষমতা আছে, কোন ম্যান্ডেট আছে কারো বিরুদ্ধে কোন আইন করা? এই আইন পাশ করবে কারা? এই আইনগুলি যদি এই ইন্ডিপেন্ডেন্টি নিয়ে সংসদে যদি এন্ডোর্স করতে হয়, যদি কোনো আইন, কোনো সংস্কার, কোন 24শে জুলাইয়ের ঘোষণার নামে তথাকথিত ঘোষণাকে যদি আইন সিদ্ধ করতে হয়, তাহলে আমরা যারা 24-এর পার্লামেন্টের সদস্য তাদেরকে ডাকতে হবে। 24-এর পার্লামেন্টের যিনি স্পিকার তার দ্বারা এই সংসদ ডেকে তারপরে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত হবে। আমি শুধু বলবো একটি কথাই, সেটি হলো যে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই সাংবিধানিক অসাংবিধানিক এই সরকারের ইন্ডিপেন্ডেন্টি, আপনার নিশ্চয়ই মনে আছে এমন একটি ইন্ডিপেন্ডেন্টি 75-এর পরে জিয়াউর রহমান একটি ইন্ডিপেন্ডেন্টি আইন করেছিলেন। এই ঘাতকদের, খুনিদের, ডালিম, শাহরিয়ার, নূর, মোস্তাক, শাহ মোয়াজ্জেম, তাহের ঠাকুর, এদেরকে রক্ষার জন্য ইন্ডিপেন্ডেন্টি করেছিলেন। কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্টি কিন্তু আইন সিদ্ধ হয় নাই বলে সেই হত্যাকাণ্ডের কিন্তু বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে। কাজেই এই দুরাশা করে লাভ নেই, কারণ এই ইন্ডিপেন্ডেন্টি কখনোই কার্যকর হবে না। ইনশাল্লাহ যারা এই হত্যার সঙ্গে জড়িত, যারা 7.62 স্নাইপার রাইফেল ব্যবহার করে ছাত্রদের লাশ ফেলেছে, যারা আমার প্রিয় পুলিশ বাহিনীকে হত্যা করেছে, ওভারব্রিজের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, প্রায় 3608 জন পুলিশকে হত্যা করেছে, এমনকি ওই প্রেগনেন্ট গর্ভবতী পুলিশ কনস্টেবলকে পর্যন্ত পুড়িয়ে হত্যা করেছে, শত শত থানা অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করেছে। এর মুখোমুখি হতেই হবে। এটি বাংলাদেশ, এটি কোন দলিল দস্তাবেজের মধ্য দিয়ে অথবা স্বপ্নে প্রদত্ত মহৌষধের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি। রক্তের মধ্য দিয়ে 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় যে বাংলাদেশ হয়েছে, সে বাংলাদেশে এর বিচার হবেই হবে ইনশাল্লাহ। আমি আপনাকে বলে যেতে চাই যে আগামী নির্বাচন নিয়ে আমি পরিষ্কার বলতে চাই, নো শেখ হাসিনা, নো ইলেকশন ইন বাংলাদেশ, নো আওয়ামী লীগ, নো ইলেকশন ইন বাংলাদেশ। তারা যদি তাদের কাছে যারা আছেন এমন কাউকে জিজ্ঞাসা করেন, বেগম খালেদা জিয়াকে যদি জিজ্ঞাসা করেন যে কিভাবে তার অনুষ্ঠান করা নির্বাচনকে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনরা কিভাবে সেই নির্বাচনকে বাতিল করে খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল, কাজেই সেই ইতিহাস যদি কেউ নিয়ে থাকে তাহলে তারা সতর্ক হবে। আমার মনে হয়, আমি বলেই ফেলতে চাই একই সঙ্গে তৌফিক মারুফ, সেটি হলো আমার মনে হয় ওরা আওয়ামী লীগকে চেনে না, ওরা আওয়ামী লীগকে বোঝে নাই, ওদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই। ওরা গুটি কয়েক ওই রাস্তার
কিশোর গ্যাং, কিছু জঙ্গি, যে জঙ্গিদেরকে শেখ হাসিনা দবিয়ে রেখেছিল, ধ্বংস করে দিয়েছিল, সেই জঙ্গিদেরকে সাথে নিয়ে পাকিস্তানি আইএসআইএল মদতে হঠাৎ করে যে সরকার, শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, ওরা বুঝেছে এটাই শেষ কথা। আমার মনে হয় আজকের দিনে আপনি নিজেও বুঝতে পারছেন যে ওরাই বলছে, আমি যদি সেদিন নিজেই বলছে, আমি যদি টেলিভিশন না জ্বালাতাম, আমি যদি সড়ক জনপথ না জ্বালাতাম তাহলে এই হতো না, আমি যদি এই না করতাম তাহলে এই হতো না, ইত্যাদি ইত্যাদি কত কথা আত্মস্বীকৃত অবস্থায় রয়েছে। কাজেই কারো কোনো রেহাই নেই, কেউ কোনো রেহাই পাবে না। তৌফিক মারো, আমি বলে দিতে পারি, কোনো রেহাই পাবে না, এরা পালাবার পথ পাবে না। জি, আমি যদিও নির্বাচনের প্রশ্নটি আমি আলাদা করে করব করে সেটি আপনি একই সাথে বলে দিলেন, আপনাকে এই জন্য ধন্যবাদ। আমি একটু একেবারে অতি সাম্প্রতিক একটি প্রশ্ন আপনাকে একটু করতে চাই। এই যে সেনাবাহিনীর যতজন কর্মকর্তাকে, 15 জন কর্মকর্তাকে আটক করা হলো, সব মিলিয়ে 27 জনের বিরুদ্ধে, যে এর মধ্যে 14 জনকে আটক করে এবং ক্যান্টনমেন্টের মধ্যেই বিশেষ আদালত বসানো হলো, আবার বিশেষ কারাগার বানানো হলো। কিন্তু আমরা তো জানি কোর্ট মার্শাল সেনাবাহিনীর সিস্টেমেই আছে, আইনেই আছে। তো এইটাকে আপনি বা বাংলাদেশ আওয়ামী লীগ তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এটা একটু কি বলবেন? এরপরে আমি অন্য আরেকটা প্রশ্ন আসবো। দেখেন, আমি আমার ব্যক্তিগত কথাই বলতে চাই। যদিও আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সেটি হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। তার পূর্বের যে বাংলাদেশটি ছিল, সে বাংলাদেশটা কেমন বাংলাদেশ ছিল? সেই বাংলাদেশটি ছিল 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে, সে বাংলাদেশ ছিল সেনা ছাউনিতে কু পাল্টা কু, হত্যা, গুম, খুন, সেনা অফিসারদেরকে হত্যা, মুক্তিযোদ্ধা প্রায় 650 অফিসারকে হত্যা, বিমান বাহিনীর প্রায় 600 বিমান বাহিনীর কর্মকর্তাকে 9 ফাঁসি 9 জেলে পুরে রাখা হলো। অর্থাৎ অমুক নভেম্বর, অমুক আন্দোলন, অমুক বিপ্লব, তথাকথিত এসব বিপ্লবের নামে সেনা ছাউনিতে ছিল এক অস্থিতিশীলতা, অস্থিরতা। সেনা কর্মকর্তারা তাদের পরিবারকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারত না সেনা ছাউনিতে, ক্যান্টনমেন্টে, মুদ্রা কথা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেবার পর থেকে সেই সেনা ছাউনিগুলিতে, সেনা নিবাসগুলিতে শান্তি, শৃঙ্খলা এবং সেনানিবাসের উন্নয়ন এবং বাংলাদেশের রণসম্ভার সম্পূর্ণ করলেন। আধুনিক অস্ত্র শস্ত্র, বিমান, নেভাল শিপ দিয়ে তিনি একটি সুন্দর সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত করল। আমরা কি ভুলে যাব যে এই সেনাবাহিনী একবেলা ভাত খেত আর একবেলা রুটি খেত? এই সেই নেত্রী শেখ হাসিনা, যিনি সেনাবাহিনীকে বলেছিলেন, সেনাবাহিনীর একটি মিটিংয়ে গিয়ে বলেছিলেন যে আমি দুবেলা ভাত খাই, তোমরা দুবেলা ভাত খাবে না, এটি হতে পারে না, আমার এত অভাব নেই, আমার এত অভাব নেই, আমি তোমাদেরকে 2 বেলা খেয়ে আমি 2 বেলা খাবো। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে 2 বেলা না খাওয়াতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমিও 1 বেলা ভাত খাবো, 1 বেলা রুটি খাবো। এগুলো কি স্মৃতি থেকে মুছে যাবা? আপনি বরিশালের মানুষ, তৌফিক মানব, আপনি জানেন
যে যে ক্যান্টনমেন্ট হয়েছে পটুয়াখালীতে, যে ক্যান্টনমেন্ট হয়েছে রামুতে, সারা দেশে এভাবে হয়েছে। সেনা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে, অন্য যে কোনো ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকলে মনে হয় যেন একটি শান্তির সুনিবিড় নীল এখানে। তো কাজেই আজকের যে সেনা ছাউনিতে যে অশান্তি, যে বিশৃঙ্খলা কারা তৈরি করেছে, কি উদ্দেশ্য এদের? একদিকে পুলিশ বাহিনীকে ধ্বংস করলো, আর একদিকে সিভিল সার্ভিসকে ধ্বংস করলো। কোথায় রিটায়ার করেছেন, 7 বছর আগে তাকে বাড়ির থেকে ডেকে এনে সচিব বানালো। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। ধ্বংস করে দিল সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসের রানিং স্বরাষ্ট্র সচিব, ইন সার্ভিস স্বরাষ্ট্র সচিব, একটা সৎ মানুষ, তাকে গ্রেফতার করলো। কি অপরাধ তার পরিবারে এখন ভাত জোটে না, তার পরিবারে ভাত জোটে না, তাকে গ্রেফতার করা হলো। এমন ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে। কোন সেক্টরটা ধ্বংস না করলো? সব মিলে এই ক্ষমতা দখলকারী ইউনূস দেশটাকে ধ্বংস করে দিল। এখন দেশের মানুষ কি বলে, এ কথাগুলি যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। যখন 5ই আগস্ট 24-এর পরে যখন সারা দেশে লুটতরাজ, অগ্নিসংযোগ, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে দিচ্ছে, মব সন্ত্রাস করে মুক্তি পাওয়ান হিসেবে লাখো লাখো টাকা ছিনিয়ে দিচ্ছে, যখন ওপেন ডাকাতি রাহাজানি করলো, দিনব্যাপী রাতব্যাপী ডাকাতি রাহাজানি করলো, এই পরিস্থিতির মধ্যে আমি তো ঢাকার একজন এমপি, কি পরিস্থিতি দাঁড়ালো যে সুন্দর শান্তির একটি আবার ভূমি তৈরি করেছিলাম আমি মোহাম্মদপুর আগারগাঁওকে। সেই জায়গা থেকে একজন মানুষ টেলিফোন করেছে, হঠাৎ বারবার টেলিফোন করছে। এই উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের পাবলিক রেসপন্স, আপনি বুঝতে পারবেন। ফোন করেছেন, দেখি বারবার ফোন করছে বাংলাদেশের নাম্বার দিয়ে। আমি একটা পর্যায়ে একটু বিরক্ত হয়ে ধরলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কে? সালাম আলাইকুম ভাইয়া, কে বলছিলেন? বললো যে ভাই আমি তো অমুক বলছিলাম, আপনি আমাকে চেনেন, আমার বাসায় গিয়েছেন, যদিও আমি বিএনপি করি, আমার বাবাও কোনোদিন 70-এও নৌকায় ভোট দেয় নাই, আমিও কোনোদিন ভোট দেয় নাই, এমনকি আপনাকেও আমি কোনোদিন ভোট দেইনি 3টা নির্বাচনে। কিন্তু নানক ভাই আপনাকে আমি বললাম, বিএনপির যে রৌদ্র মূর্তি আমি দেখেছি, আমি সেই বিএনপির অন্ধ একটা মানুষ। আমি আপনাকে বলছি নানক ভাই, আপনাদেরকে নৌকায় আমি ভোট দেব এবং আমি নৌকার পক্ষে কাজ করব। এটি হলো তৌফিক বারো। আমি একটি উদাহরণ দিলাম মাত্র। ইট ইজ দি সেন্টিমেন্ট অফ দি জেনারেল পিপল। ওই শিক্ষিত ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব, একজন পিএইচডি ধারী, তিনি তো কারোটা খায় না, পড়ে না, বিএনপি তো তাকে মাসওয়ারা দেয় না, বেতন দেয় না, কাজে তার তো মুক্ত চিন্তাই হওয়ার কথা, মুক্ত সিদ্ধান্তই নেওয়ার কথা। কাজে এই হলো প্রতিচ্ছবি বাংলাদেশের।